শহর কাঁপানো এক ভয়ঙ্কর পাগল, যাকে সবাই চেনে ম্যাড ডগ নামে। কিন্তু সেই উন্মাদ আরিয়ানকে বাগে আনতে জীবনে এন্ট্রি নিল তার থেকেও এক বড় পাগল মেয়ে যারা, যে আরিয়ানকে কেউ ছুতে পর্যন্ত সাহস পায় না। যারা তাকে শুধু বিয়ে করলো না, বরং নিজের হাতের পুতুল বানিয়ে নাচাতে শুরু করলো। কিন্তু কেন? এটা কি নিছক ভালোবাসা, নাকি কোনো ভয়ঙ্কর প্রতিশোধের শুরু? নিজের মায়ের খুনিদের সাজা দিতে যারাকে পারবে আরিয়ানের অন্ধকার জীবনকে বদলে দিতে, নাকি আরিয়ানের ভেতরের পশুটা জেগে উঠে ধ্বংস করে দিবে যারা সব স্বপ্ন? ভালোবাসা, রহস্য আর প্রতিশোধের এই চরম লড়াই দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো শুরু করা যাক। গল্পের শুরুতেই ভিমেন্ডিত যারাকে দেখি। সে একটা মেন্টাল হসপিটালে ছিল। তার বাবা আর সৎ বোন আনিশা তাকে নিতে আসে। বাবা তাকে বলে, চলো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমরা তোমার বিয়ে আরিয়ানের সাথে ফিক্স করেছি। সে এই গল্পের মেন লিড, প্লাস শহরের সব থেকে রিসেস ম্যান। যারা কনফিউজড হয়ে পারে, কিন্তু আমার বিয়ে তো হাসিবের সাথে হওয়ার কথা ছিল। আনিশা হেসে পারে, সিস্টার, গত 3 বছর ধরে তুমি মেন্টাল অ্যাসাইলামে আছো। হাসিবের ফ্যামিলি কি এখন আর তোমার সাথে তার বিয়ে করাবে? তাছাড়া আমরা এখন এঙ্গেজড। সো আরিয়ানের সাথে বিয়ে করা ছাড়া তোমার হাতে আর কোনো অপশন নেই। সে এবার একটু অপমান করেই বলে, আরিয়ান শহরের সব থেকে রিসেস ম্যানের ছেলে হলেও সে একটি ম্যাড ডগ। তোমার মতো কেউ তার ধারে কাছে ঘেঁষতে চায় না। এখন চয়েস তোমার। হয় এখানে পৌঁছে মারো, না হয় আরিয়ানকে বিয়ে করো। যারা তার বাবাকে রিকোয়েস্ট করে যে সে এখানে থাকতে চায় না, সে আরিয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তার বাবা খুব খুশি হয়, কারণ উনি ভেবেছিল এই বাহানায় আরিয়ানের থেকে কিছু বিজনেস প্রফিট পাওয়া যাবে। কিন্তু উনি জানতো না, যারা জাস্ট ওই মেন্টাল হসপিটাল থেকে বের হওয়ার জন্যই এই প্ল্যানটা করছে। পরে সিনে দেখানো হয় যারা আর আরিয়ানের বিয়ের দিন চলে এসেছে। ব্রাইডাল ড্রেস পরে এসে আরিয়ানের বাসায় পৌঁছায়। আরিয়ানের ফাদার জানায় আরিয়ান বিয়ে অ্যাটেন্ড করতে পারবে না, কারণ তোমরা তো জানোই সে একটি ম্যাড ডগ। কিন্তু যারা বলে, ড্যাড ডোন্ট ওয়ারি, আমি আর আরিয়ান তো হাজবেন্ড ওয়াইফ হতে চলেছি। আপনি জাস্ট একবার আমাকে ওর সঙ্গে দেখা করতে দিন, আমি দেখি ওকে কনভিন্স করতে পারি কিনা। আরিয়ানের ফাদার তাকে অফার দেয়, যদি তুমি আমাদের একটা বেবি দিতে পারো, তবে আমরা তোমাকে কোম্পানির 20% শেয়ার দিয়ে দিব। যারা এটা শুনে তো শকিংলি হ্যাপি হয়ে যায়। আরিয়ানের ফ্যামিলি থেকে 20% শেয়ার পাওয়া মানে সে পুরো কোটিপতি। এখন সে আরিয়ানের সাথে ফার্স্ট টাইম দেখা করতে যাওয়ার জন্য রেডি। যদিও সে ওর ব্যাপারে আগে থেকেই শুনেছিল যে সে একদম ওয়ার্ড বিহেভ করে। ওর মা মারা যাওয়ার পর থেকেই সে পাগলের মতো অ্যাক্ট করে, কারোর সাথে সরাসরি কথা বলে না। ইভেন ওর ফাদারের সাথেও রিলেশন একদম ভালো না। যারা একটু নার্ভাস ফিল করেছিল, তাও সে সাহস করে আরিয়ানের রুমে এন্টার করে। আরিয়ান দেখতে কিন্তু টপ ক্লাসে হ্যান্ডসাম ছিল। যারাকে দেখে সে প্রচন্ড রেগে গিয়ে ওদিকে একটি কাছে গ্লাস ছুরি মেরে বলে, তুমিও মরার জন্য এখানে চলে এলে? নিজের জান যদি প্রিয় হয়, তবে এখান থেকে চলে যাও। যারা ভয় না পেয়ে আরিয়ানের কাছে যায় এবং ওর সাথে একটি ফুল লাগিয়ে দিয়ে বলে, আজ আমাদের ওয়েডিং, নিজের হাজবেন্ডকে ছাড়া আমি এখান থেকে কিভাবে যেতে পারি? আরিয়ান ওর গলা চেপে ধরে পড়ে, মনে হয় তুমি আমার ব্যাপারে জানো না। তোমার মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। চলে যাও, না হলে জান হারাবে। কিন্তু যারা ফুললি প্রিপেয়ার্ড হয়ে এসেছিল, সে সাথে করে একটি ইলেকট্রিক শকিং ডিভাইস নিয়ে এসেছে, যা লিটল বিট ইলেকট্রিক শক দিত। আরিয়ানকে কন্ট্রোল করার জন্য সে ওটাই ইউজ করে। ইলেকট্রিক শকের ঝটকায় আরিয়ান নিচে পড়ে যায়। সে যারাকে থ্রেট দিয়ে বলে, তুমি খুব ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিচ্ছ। যারা হাসতে হাসতে বলে, এখন তো আমরা বিয়ে করতে যাচ্ছি, আমি যদি তোমাকে কন্ট্রোল না করি, তবে একে করবে? সোজা আঙ্গুলে ঘৃণা উঠিয়ে আঙ্গুল বাঁকা করতে আমি জানি। হয় সোজা ভাবে আমার সঙ্গে বিয়ের মণ্ডপে চলো, না হলে এই যে দেখছো মেডিসিন, এটা খাইয়ে তোমাকে একদম পুতুলের মতো কন্ট্রোল করে নিয়ে যাব। আরিয়ান তো ছিল প্রচন্ড জেদি। সে যারার সাথে নর্মাল ওয়েতে বিয়ে করাচ্ছে ওই ড্রাগ নেওয়াটাই প্রেফার করেছিল। যারা এবার তার সেকেন্ড প্ল্যান অ্যাপ্লাই করে। সে রুমের এক কোণে খুব যত্ন করে রাখা একটি ফুল দেখতে পায়। সে তো ইনস্ট্যান্টলি বুঝে গেছে যে এই ফুলটা আরিয়ানের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। সে আরিয়ানকে সরাসরি থ্রেট দেয়, যদি তুমি আমার সঙ্গে শান্তিতে বিয়ে করতে নারাজি হও, তবে তোমার এই ফেভারিট ফ্লাওয়ার আমি এখনই পুড়িয়ে ফেলবো। আরিয়ান তখন একদম ভায়োলেন্ট হয়ে ওয়ার্নিং দেয়, ওটা আমার মায়ের লাস্ট মেমোরি। ওই ফুলে কিছু হলে সে যারাকে জ্যান্ত ছাড়বে না। যারা তখন মজা নিয়ে বলে, কলার জোর না কমিয়ে আমার কথা শোনো, শান্তিতে বিয়েটা করতে চলো, কথা দিচ্ছি ফুলে পিছু হবে না। আরিয়ান ফাইনালি বাধ্য হয়ে যারার কথা মেনে নেয়। এক শ্রেণীর লাইফে ফার্স্ট টাইম সে তার মতো একজন ম্যাড গালে দেখা পেয়েছে, যে তাকে যে কোনো ভাবে কন্ট্রোল করেই ছাড়লো। আরিয়ান বিয়েতে রাজি হওয়ার পর বলে, তুমি আমাকে যে ড্রাগ দিয়েছো, সেটার অ্যাকশন শেষ করার জন্য এখন তোমাকে হেল্প করতে হবে।
কিন্তু যারা তাকে উল্টো আবার ইলেকট্রিক শক দিয়ে হাসতে হাসতে বলে, আরে বোকা, ওই ঔষধে তো কিচ্ছু ছিল না, এখানে রোম্যান্স করার বাহানা খুঁজো না, চুপচাপ নিচে চলো। অন্যদিকে নিচে গেস্টরা যারা আর আরিয়ানের জন্য ওয়েট করছিল। আনিশা তো হাসিবের সাথে হাসাহাসি করছিল এই ভেবেছে যারা লাইভ আজ থেকে হেন হতে চলেছে। সে তো এটাই চেয়েছিল, এমনকি সে যারার ফিয়ন্সিকেও চিনিয়ে নিয়েছে। হাসিবেরও কোনো গিল্ড ছিল না যারাকে ছেড়ে আনিশার সাথে এঙ্গেজ হওয়ায়। সে তো ভাবছিল যারা 3 বছর মেন্টাল অ্যাসাইলামে ছিল, এখন না জানি তাকে কত জঘন্য আর ওয়ার্ড লাগছে দেখতে। ইনফ্যাক্ট তারা দুজনেই যারা বরবাদ লাইভ দেখার জন্য ওয়েট করছিল। তারা শিওর ছিল যে আরিয়ান কোনোদিন নিচে বিয়ে করতে আসবে না। আরিয়ানের ফাদার খুব টেনশনে ছিলেন যে গেস্টদের সামনে এখন উনি কি করবে। ঠিক তখনই মেইন এন্ট্রিতে দেখা যায় এক অ্যামাজিং সিন। বর আর কনে একসঙ্গে আসছে। আরিয়ানকে সাথে নিয়ে যারা সত্যি সত্যি বিয়ের জন্য চলে এসেছে। তাদের হাইট ডিফারেন্সটা জাস্ট দেখার মতো ছিল। সবাই তো হা করে তাকিয়ে থাকে যে আরিয়ান আর যারা সত্যি সত্যি বিয়ে করতে এসেছে। আনিশাও শকড। সে ভাবছিল এটা কিভাবে পসিবল। আরিয়ান তো একটা ম্যাড ডগ, সে কিভাবে যারা কন্ট্রোলে এলো আর তাকে তো একদম নর্মাল হিউম্যান লাগছে। সে কিন্তু মনে মনে অনেক বেশি জেলাসি ফিল করছিল, কারণ আরিয়ান যেমনই হোক লাস্টলি সে তো রিস আছে। যারা কপাল যদি সব দিক থেকে খুলে যায় তবে সে এটা মেনে নিতে পারবে না। বিয়ের রিসার্চ শেষ হওয়ার পর যখন কাপড়কে কিস করতে বলা হয়, যারা নিচু স্বরে আরিয়ানকে আবার ওয়ার্নিং দেয়, যদি তুমি আমাকে কিস না করো তবে ওই ফুলটার কথা মনে আছে তো, আমি কি করতে পারি জানো তো। আরিয়ান তখন বাধ্য হয়ে সবার সামনে যারাকে কিস করে তাদের বিয়ে কমপ্লিট করে। গেস্টরা সবাই অনেক হ্যাপি থাকলেও আরিয়ানের ফাদার জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলেন। তিনি তো জানতেন আরিয়ান কারোর ফিজিক্যাল টাচ একদম সহ্য করতে পারে না, তাহলে আজ এমন মিরাক্কেল কিভাবে হলো। ঠিক তখন আনিশার নজর পড়ে আরিয়ানের কাজিন রাহাতের উপর। রাহাত আসলে কি আস্ত ভিলেন। সে চায় আরিয়ানকে সরিয়ে কোম্পানির মালিক হতে। আরিয়ানের মেন্টাল কন্ডিশনের সুযোগ সে সবসময় নিত। আনিশা গিয়ে রাহাতের কাম্পারা দিতে শুরু করে। দেখলে তো রাহাত ভাই, আরিয়ান তো যারাকে বিয়ে করে একদম নর্মাল হয়ে গেছে। কাল হয়তো তাদের বাচ্চাও হবে। তুমি যতই হার্ড ওয়ার্ক করো না কেন, আলটিমেটলি আরিয়ানই তো উত্তরাধিকারী। সব প্রপার্টি ওই পাবে। তবে একটা কাজ করা যায়, আরিয়ানকে যদি এখনই সবার সামনে খেপিয়ে দেওয়া যায় তবে ওর ইমেজ আবার সেই আগের মতন ড্যামেজ হয়ে যাবে। সে রাহাতকে উস্কানি দিচ্ছিল আরিয়ানকে প্রভোগ করার জন্য। এদিকে আরিয়ান যারাকে হাসতে হাসতে পারে, শোনো যারা, এখন থেকে আমি তোমার আর কোনো কথা শুনবো না। আমার মায়ের শেষ স্মৃতি ওই ফুলটা আমি অলরেডি হাইড করে ফেলেছি। সো এখন আর আমাকে কোনো থ্রেট দেওয়ার চান্স নেই তোমার। যারা তখন মাথায় বুদ্ধি খাটাচ্ছিল যে এখনো আরিয়ানকে কিভাবে কন্ট্রোল করবে, কারণ ফ্যামিলি থেকে রিভেঞ্জ নিতে হলে আরিয়ানকে ওর পাশে লাগবে। এমন সময় সেখানে রাহাত আসে এবং ইচ্ছাকৃতভাবে আরিয়ানের মৃত মাকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। সে বলে তোর মা একটা জঘন্য মহিলা ছিল, ভালো হয়েছে যে সে মরে গেছে। নিজের মাকে নিয়ে এমন কথা কেউ সহ্য করতে পারে না। আরিয়ানও প্রচন্ড রিয়াক্ট করতে যাচ্ছিল, কিন্তু জাহদাকে থামিয়ে দেয়। অ্যাকচুয়ালি সে নিজের হেয়ারপিন দিয়ে আরিয়ানের হাতে একটি কাপড় পেঁচিয়ে দেয় যাতে রাহাতকে মারার সময় আরিয়ানের হাতে চোট না লাগে। এটা করা হলে শান্তভাবে পারে এবার মারতে পারো। আরিয়ান জাস্ট এবার রাহাতকে জবরদস্তি পিটুনি দেয়। পুরো পার্টি দিয়ে হুলস্থুল পড়ে যায় যে আরিয়ান আবার পাগলামি শুরু করেছে। আরিয়ানের বাবা সেখানে এলে রাহাত ভিকটিম সেজে পারে, দেখছেন আঙ্কেল, ও আবার পাগলের মতো বিহেভ করছে। কিন্তু যারা সবকিছু রেকর্ড করে রেখেছিল। আরিয়ানের বাবা শুরুতে আরিয়ানকে পানিশ করতে চাচ্ছিলেন, কিন্তু যারা মাঝখানে এসে রাহাতে সে অডিও রেকর্ড শুনিয়ে দেয় যেখানে সে আরিয়ানের মাকে ইনসাল্ট করছিল। এটা শুনে আরিয়ানের ফাদার রাহাতের উপর প্রচন্ড ক্ষেপে যান। রাহাত তখন বাচ্চার জন্য বলে যে সে অনেক বেশি ডিং করে ফেলেছিল, তাই ভুল বশত মুখ দিয়ে এসব বের হয়েছে। সে মাপ চায়, কিন্তু যারা সবার সামনে রাহাতকে একটা কড়া থাপ্পড় মারে। তারপর আরিয়ানের বাবার সামনে ইনোসেন্ট সেজে বলে, ভাবুন আজও ডাউনট্রে ফ্যামিলি পার্টি তেমন তামাশা করেছে, আমরা না হয় ফ্যামিলি মেম্বার হিসেবে অ্যাডজাস্ট করে মাফ করে দিলাম, কিন্তু ও তো কোম্পানির জেনারেল ম্যানেজার। তা যদি ড্রিঙ্ক করে কোনো বিজনেস পার্টনারের সাথে এমন বিহেভ করে তবে কোম্পানির রেপুটেশন কি হবে। অ্যাকচুয়ালি সে আগেই বুঝতে পেরেছে যে বাবার ইমোশনাল জায়গায় হিট করলে কাজ হবে। সে ইচ্ছাকৃতভাবে রাহাতের ইমেজটা আরিয়ানের বাবার সামনে এমনভাবে নষ্ট করলো যে তিনি পুরোপুরি কনফিউজ হয়ে বললেন, হ্যাঁ জরা, তুমি একদম ঠিক বলেছো। ওর মতো দায়িত্ব জ্ঞানহীন মানুষের হাতে কোম্পানির ফিউচার সেফ নয়। এরপর তিনি রাহাতকে করা পানিশমেন্ট দেন। তার সব লাক্সারি আর বডিগার্ডের অ্যাক্সেস ব্লক করে দেওয়া হয় এবং তাকে জেনারেল ম্যানেজারের পজিশন থেকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হয়। আপাতত রাহাতের কোম্পানিতে ঢোকা বন্ধ।
আরিয়ান মনে মনে ভাবছিল, যারা তো অসাম, একদিনে এই ধূর্ত রাহাতকে কি সুন্দর টাইট করে দিল। অন্যদিকে আনিশা টেনশনে পড়ে গেছে। সে ভাবছিল যারা কিছু একটা করতে হবে, কারণ যারা যদি আরিয়ানের মন জয় করে নেয় বা ওকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, তবে তো যারা লাইফ জাস্ট স্টেবলের মতো হয়ে যাবে। সে অলরেডি কি সুপার রিচ ফ্যামিলির বউ, এখন পাওয়ারটাও ওর হাতে চলে আসছে। আর এদিকে হাসিব অবাক হয়ে ভাবছিল, যারা 3 বছর মেন্টাল অ্যাসাইলামে ছিল, তাও ও এতটা প্রিটি আর স্টাইলিশ কিভাবে। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় আরিয়ান আর জারার ওয়েডিং নাইটে। আরিয়ান জারাকে স্টেপকাট বলে দেয়, বেটার হবে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার উপর একদমই ইন্টারেস্টেড নই, আমরা কালিন ডিভোর্স নিচ্ছি। কিন্তু জারাও দমে যাওয়ার পাত্রী নয়, সে কিলাইলে বলে দেয়, শোন আরিয়ান, আমি তোমাকে কোনো ডিভোর্স দিচ্ছি না, তুমি চাইলে আমাকে মারতে পারো, তুমি এত হ্যান্ডসাম যে তোমার হাতে মরেও শান্তি। বলেই সে আরিয়ানের সাথে ফ্লার্ট শুরু করে। আরিয়ানের ওই ইনোসেন্ট চোখ দুটোর দিকে তাকিয়ে যারা বুঝে যায় কিসের ম্যাড ডগ, লোকটা আসলে অনেক কিউট। জাস্ট একটু কেয়ার আর টেকনিক দিয়ে ওকে টেম করলে ও একদম বসে চলে আসবে। যারা আরিয়ানের সাথে রোম্যান্স স্টার্ট করে, কিন্তু রিয়েলিটিতে এসে জাস্ট একটা কিস করে থেমে যায়। আর সবথেকে মজার ব্যাপার হলো আয়ান কিন্তু নিজের স্বপ্নে দেখছিল তারা ওয়েডিং নাইটে নিজেদের এতটা কাছাকাছি এসে ইন্টিমেট হচ্ছে। রিয়েল লাইফেও কিন্তু যারাকে সে আটকাছিল আর রোম্যান্স করতে নিষেধ করেছিল। তবে হঠাৎ করেই ওর ঘুম ভেঙে যায়। যারা ওকে টিস করতে শুরু করে, মনে হয় স্বপ্নে তুমি আমার সাথে রোম্যান্স করছিলে, তাই না? এই জন্য বারবার বাধা দিচ্ছিলে। তোমার না আমার উপর একদম ইন্টারেস্ট নেই, তাহলে আমার ব্যাপারে এমন রোমান্টিক আর এরোটিক ড্রিম কেন দেখছো? আরিয়ান নার্ভাসে বলে, না না, এটা সত্যি যে আমি তোমার উপর একদমই ইন্টারেস্টেড নই। যারা তখন আরিয়ানের কোলের উপর গিয়ে বসে থেকে কিস করে বলে, কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ তো অন্য কিছু বলছে। তাদের রোম্যান্স যখন একটু একটু করে জমছিল, ঠিক তখনই তাদের কাছের লোক এসে জানায় যে আনিশা যারার সঙ্গে দেখা করতে এসেছে। যারা জানতো যে আনিশা অবভিয়াসলি ওকে ডিস্টার্ব করতে এসেছে, সে আরিয়ানকে বলে, আমি নিচে তোমার জন্য ওয়েট করছি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে এসো, আমি তোমার উপর আশা রাখছি, প্লিজ এটা ভেঙো না। আরিয়ান বিরক্তি নিয়ে বলে, আমি কি ও চাকর নাকি যে ও যা বলবে তাই শুনবো? কিন্তু যারা ওকে এমন ভাবে হিপনোটাইজ করে রেখেছে যে বেচারা অলরেডি কন্ট্রোলে চলে এসেছে। সে মুখে না বললেও চুপচাপ ফ্রেশ হয়ে নিচে যাওয়ার জন্য রেডি হতে থাকে। এদিকে নিচে আনিশা ড্রয়িং রুমে বসে যাওয়ার জন্য ওয়েট করছিল। যারা নিচে নামতে দেরি করেছিল দেখে আনিশা মনে মনে খুশি হচ্ছিল। আরিয়ান নিশ্চয় তাকে এমন ধোলাই দিয়েছে যে যারা আজ বিছানা থেকে উঠতে পারছে না। কিন্তু যারা যখন নিচে নামলো, তাকে একদম ঝকঝকে আর ফ্রেশ দেখাচ্ছিল। বাসার মেয়েটা যারাকে খুব রেসপেক্ট দিচ্ছিল। আনিশা তো যারাকে পিস করার কোনো সুযোগই ছাড়ছিল না। সে ইনসাল্ট করে বলল, কি ব্যাপার যারা, বিয়ের পর দিনই একা একা ব্রেকফাস্ট করেছো, সব ঠিক আছে তো? ঠিক তখনই আরিয়ানের এন্ট্রি হলো। আনিশা তো আরিয়ান আর জারার মধ্যে ঝগড়া লাগানোর জন্য মরিয়া হয়ে উঠলো। তবে যারাও আনিশার সামনে আরিয়ানের এতটা ক্লোজ হচ্ছিল যেন তারা একেবারে লাবিডাবি কাপড়। সেখানে আরিয়ানকেও ইশারায় বোঝায়, তোমাকে আমার সঙ্গে অ্যাক্টিং করতে হবে। আরিয়ান যখন রাজি হচ্ছিল না, সে তখন ব্ল্যাকমেল করে বলে, যদি তুমি এখন আমার সঙ্গে কোঅপারেট না করো, তবে পাবলিকলি তোমার কিন্তু বড় বেইজ্জতি হবে, কারণ এই মিলকে আমি লাভ পোষণ মিশিয়ে দিয়েছি। আরিয়ান এবার ইজ্জত তার সাথে যারার সঙ্গে তাল মেলাতে থাকে। আনিশা যখন নিজেকে যারার চেয়ে বেশি সুন্দরী আর ট্যালেন্টেড জাহির করার জন্য সব করছিল, আরিয়ান তাকে বকা দিয়ে ওখান থেকে বিদায় করে দিল। এরপর সে যারাকে স্ট্রংলি ওয়ার্নিং দিয়ে বলে, আর কখনো এমনটা করার ট্রাই করো না, রেজাল্ট ভালো হবে না। যারা কিউটলি হেসে বলল, তুমি কত ভোলা আর ইনোসেন্ট, আমি তো মিথ্যাই একটি ব্লব দিয়েছিলাম আর তুমি সেটা বিশ্বাসও করে নিলে। লাভ পোষণ বলে কিচ্ছু নেই, মনে হচ্ছে তোমার লাভ বা রোম্যান্স নিয়ে কোনো এক্সপিরিয়েন্সই নেই। আরিয়ান তার মায়ের মৃত্যুর পর থেকে বাইরের জগতের সাথে মিশত না, তাই এসব দুনিয়াদারির আইডিয়া ওর কম। যারাই ছিল প্রথম মেয়ে যে ওর সাথে এমন জেদ করে টিকে আছে, তাই আরিয়ানের মনে কোথাও না কোথাও তার জন্য একটি সফট কর্নারও তৈরি হচ্ছিল। যদিও সে মুখে বলল, আমি কোনোদিন তোমাকে ভালোবাসবো না, যারাও স্মার্টলি রিপ্লাই দিল, আমিও চাই না তুমি আমাকে ভালোবাসো, জাস্ট পাবলিকলি আমাকে সম্মান দেবে, বদলে আমি তোমাকে হেল্প করব। আমি জানি তুমি রাহাতকে হেট করো, তাকে রাস্তা থেকে সরানোর প্ল্যান আমার কাছে আছে। কিন্তু আরিয়ান তাতে রাজি হলো না। রুমে ফিরে আরিয়ানের মনে খুব অস্থিরতা হচ্ছিল। সে বাটলারি থেকে ঔষধ চাইল। বাটলার অবাক হয়ে বলল, স্যার, আপনি তো বলেছিলেন ঔষধ খাওয়াচ্ছি মানুষকে কষ্ট দেওয়াই ভালো, এখন নিজেই ঔষধ খাচ্ছেন কেন? কিন্তু আরিয়ান খুব আপসেট ছিল। সে আর কথা না বাড়িয়ে ঔষধ খেয়ে নিল। একটু রিল্যাক্স ফিল করতে যারা আসলো, সে আরিয়ানকে বলল, কাল আমাদের বাড়িতে যেতে হবে ফ্যামিলি মিটের জন্য, তোমাকে রেডি থাকতে হবে, তো তুমি রেডি থেকো।
আরিয়ান রাজি হলো, এমনকি সে বাটলাকে জারার বাড়ির জন্য গিফট কেনার অর্ডারও দিল। কিন্তু ঠিক তখনই রাহাতের কল আসলো। রাহাত খুব বাজেভাবে হুমকি দিয়ে বলল, আমি জানি তুমি কোথায় আছো। আমি তোমার মায়ের কবরের সামনে। আমি কি করতে পারি এই জানো তো? রাহাতের এমন থ্রেট শুনে আরিয়ানা স্থির থাকতে পারল না। সে জারাকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ল। পরদিন সকালে জারা যখন আরিয়ানের জন্য ওয়েট করছিল, তখন সে জানতে পারে যে আরিয়ান গত রাত থেকে বাসায় ফিরেনি। জারা ভাবলো ফাইন, ও না আসুক, আমি একাই যাব। সে একাই তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে যা হয় তাই হলো। যারা বাবা মা তাকে রীতিমতো টর্চার শুরু করলো। তারা যারাকে প্রেশার দিচ্ছিল যেন সে আরিয়ানকে দিয়ে তাদের কোম্পানির জন্য একটি বড় বিজনেস কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়। যারা যখন স্টেট কার্ড মানা করে দিল, তখন তারা তাকে মারতে শুরু করলো। ঠিক সেই মোমেন্টেই আরিয়ানের গ্র্যান্ড এন্ট্রি হয়। আরিয়ানকে দেখে জারার ফ্যামিলি একদম কুকড়ে গেল। সে ম্যাড্রক হোক আর যাই হোক, সে তো শহরের সব থেকে পাওয়ারফুল ফ্যামিলি ছেলে। আরিয়ানের পার্সোনালিটি দেখে তারা টু শব্দ করার সাহস পেল না। ওদিকে হাসিব অবাক হয়ে লক্ষ্য করছিল যে আরিয়ান আর যারা রিলেশনশিপ তো বেশ সলিড লাগছে। এরপর যারা তার পুরনো রুমে যায় এবং তার মায়ের দেওয়া সে লাস্ট মেমোরি একটি এক্সপেন্সিভ নেকলেস পরে নেয়। এটা তার কাছে অনেক স্পেশাল ছিল। আর নিশা যখন এই নেকলেসটা দেখলো, তার চোখ তো কপালে। সে মনে মনে ক্যালকুলেট করে ফেললো যে এটার দাম মিনিমাম 2 বিলিয়ন হবে। সে ভাবলো যে কোনো ভাবেই হোক এই নেকলেস আমার চাই। যারা রুম থেকে বের হওয়ার সময় হাসিব তার রাস্তা আটকায়। সে যারাকে ইমোশনালি উইক পার্সনও বলে, যারা তুমি কি জানো আমি কেন আনিশাকে বিয়ে করছি? কারণ যখন আমি পাহাড়ের ক্লিপ থেকে পড়ে গিয়েছিলাম, তখন টানা 7 দিন আনিশা আমার পাশে থেকে আমার সেবা করেছিল। হাসিব জানত না যে আরিয়ান আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছে। যারা হাসিবের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, তোমার মতো গাধা আমি জীবনে দেখিনি। আরে বেকুব, তোমার ব্লাড আমার সাথে ম্যাচ করছিল। আর তোমাকে বাঁচাতে গিয়ে আমার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। আমি টানা 7 দিন কোমাতে ছিলাম। আর তুমি ভাবছো আনিশা তোমার সেবা করেছে? যাই হোক, তুমি তো আমাকে কোনোদিন লাইকই করনি। এখন তো আমি আরিয়ানকে বিয়ে করেছি। সে আমার হাজবেন্ড। সো তাকে ছেড়ে আবার তোমার কাছে ফিরে আসার কোনো চান্সই নেই। হাসিব যারাকে ভুলভাল অফার দিচ্ছিল, কিন্তু যারা তার উল্টো ভালো ধোলাই করে দিয়েছে। ঠিক তখনই আরিয়ানের এন্ট্রি হয়। আরিয়ানকে দেখেই হাসিবের তো লেজ গুটিয়ে পালানোর অবস্থা। সে কোনো মতে ওখান থেকে কেটে পড়ে। আরিয়ান যারাকে টিস করে বলে, তোমার টেস্ট ইন বয়ফ্রেন্ডস কিন্তু জাস্ট জঘন্য। যারা কম যায় না। আরিয়ানকে হেসে বলে, কেন? তোমার কি জেলাস ফিল হচ্ছে নাকি? আসলে হাসিব আমার বয়ফ্রেন্ড ছিল না, সে আমার এঙ্গেজ পার্টনার ছিল। তার প্রাণ বাঁচাতে গিয়ে আমি এতটা সাফার করেছি। আমি ভেবেছিলাম তার সাথে আমার লাইফটা হয়তো ভালো কাটবে। তবে লোকটা যে এত বড় ধোঁকাবাজ সেটা আমার জানা ছিল না। এরপর তারা দুজনেই বাইরে আসে। যারা ফ্যামিলি তো তাদের রিলেশনশিপকে ইউজ করে বিজনেসে প্রফিট কামানোর ধান্দায় ছিল। কিন্তু আরিয়ান তার সব ব্রেন অ্যাপ্লাই করে উল্টো চা ছেড়ে দেয়। আরিয়ানের ভয়ে কেউ কিছু বলার সাহস পায়নি। সে যারার মায়ের কোম্পানির শেয়ারগুলো ডাউরিতে যারাকে দিতে বাধ্য করে। আরিয়ানের পাওয়ার আর স্মার্টনেসের কাছে হার মেনে যারার ফ্যামিলি বাধ্য হয়ে শেয়ারগুলো যারার নামে লিখে দেয়। অবশেষে যারার মায়ের হারানো সম্পত্তি তার হাতে ফিরে আসে এবং আরিয়ান যারাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়িতে ফেরার পথে যারা আরিয়ানকে নিয়ে বেশ মজা করছিল। সে বলল, বাহ, তুমি তো আজ আমার অনেক বড় একটি হেল্প করে দিলে। কিন্তু সত্যি করে বলো তো, তুমি ঠিক ছিলে কোথায়? আমি তো ভেবেছিলাম তুমি আজ আসবেই না। আরিয়ান কিছু না বলে লাজুক মুখে গাড়িতে বসে পড়লো। বাড়িতে ফেরার পর যারা খুব কিউরিয়াস ছিল যে আরিয়ান গত রাতে কোথায় ছিল। কিন্তু আরিয়ান কাউকে কিছু না বলে গটগট করে নিজের রুমে চলে গেল। যারা তখন বাটলাকে জিজ্ঞেস করলে সে আসল ঘটনাটা খুলে বলে। সে জানায় আরিয়ান আসলে তার মায়ের কবরের কাছে গিয়েছিল। সেখানে রাহাত এসে আরিয়ানের মায়ের ইনসাল্ট করেছিল দেখে আরিয়ান ওকে জাস্ট তুনাতুনা করে দিয়েছে। কিন্তু মারপিটের মাঝখানেই আরিয়ানের মনে পড়ে যে তাকে আজ জারার ফ্যামিলির সঙ্গে দেখা করতে যেতে হবে। তাই সে নিজেকে কন্ট্রোল করে ওখান থেকে সরাসরি জারার কাছে চলে যায়। ঠিক ওই সময় আরিয়ানের বাবার কল আসে। যারা ফোন ধরে তার ফাদার ইন লকে খুব সুন্দর করে কনভিন্স করে ফেলে। সে বলে, ড্যাড, রাহাতকে বিশ্বাস করা ঠিক না। আরিয়ান আপনার নিজের ছেলে, আর এই কোম্পানির উপর প্রথম অধিকার ওই। ওকে একবার সুযোগ দিয়ে দেখুন। সে এত সুন্দরভাবে ড্যাডকে বোঝাইছে। ড্যাড রাজি হয়ে গিয়ে বলে, যারা তুমি যদি আরিয়ানকে রাজি করতে পারো, তবে আমার ফুল সাপোর্ট তোমার সাথে আছে। এখন যাওয়ার জন্য সব থেকে টাফ কাজ ছিল আরিয়ানকে অফিসে যাওয়ার জন্য রাজি করানো। সে জানতো যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। সে এক গাদা ফাইল নিয়ে আরিয়ানের রুমে এন্টার করে। আরিয়ান তখন তার মায়ের সে প্রিয় গাছটার যত্ন নিচ্ছিল। যারা একদম কনফিডেন্সের সাথে গিয়ে আরিয়ানকে বলে, শোনো আরিয়ান, কাল আমরা দুজন একসঙ্গে কোম্পানিতে যাচ্ছি। নো মোর এক্সকিউজেস। আরিয়ান যারাকে ধমক দিয়ে বলে, তুমি আমাকে কি ভেবেছো? আমি তোমার কোনো কথাই শুনবো না।
যারা তখন আর কোনো কথা না বলে আরিয়ানের কাছে এগিয়ে যায় এবং খুব প্যাশনেটলি কিস করতে শুরু করে, কারণ সে জানতো আরিয়ান এটাতে তার প্রতি দুর্বল। সে এবার তাকে বলে, আমি জানি তোমার এই ফিলিংসটা খুব পছন্দ, আর তুমি যদি চাও এই ফিলিংসটা কন্টিনিউ হোক, তবে তোমাকে এই ফাইলগুলো স্টাডি করতেই হবে। আরিয়ান তো অলরেডি জারার মায়ে পড়ে গেছে, সে তাই এখানে ফাইলগুলো স্টাডি করতে শুরু করে। পরদিন সকালে যখন জারা আর আরিয়ান একসাথে কোম্পানিতে এন্টার করে, সবাই জাস্ট শকড হয়ে যায়। রাহাত তাদের দেখে ইনসাল্ট করে বলে, তোমরা কোনোদিন আমার জায়গা নিতে পারবে না, এই পাগলটা সবসময় পাগলই থাকবে। আরিয়ানের প্রচন্ড রাগ উঠছিল, কিন্তু জারা তাকে শান্ত থাকতে বলে, কারণ এটা অফিস, আর আগে শেয়ার হোল্ডারদের ট্রাস্ট গেইন করা জরুরি যে আরিয়ান কোম্পানি সামলানোর জন্য পারফেক্ট। যারা আরিয়ানকে কোল ডাউন করে মিটিং রুমে নিয়ে যায়। আরিয়ানের ড্যাড নিজেও এক্সপেক্ট করেনি ওনার ছেলে এখানে আসবে। আরিয়ানকে এবার তার প্রজেক্ট সাবমিট করতে বলা হয়। আরিয়ান যখন তার প্রজেক্ট প্রেজেন্ট করেছিল, তখন তার প্ল্যান সবারই বেশ পছন্দ হতে শুরু করে। রাহাত আগেই কিন্তু এখানে তাকে ডিস্টার্ব করতে একটা প্ল্যান করে রেখেছিল। আসলে আরিয়ানের ধোঁয়ায় প্রবলেম আছে, সে এটারই ব্যবস্থা করেছে। আরিয়ান হঠাৎ করে ডিস্টার্ব ফিল করতে থাকে, কারণ ধূপের গন্ধ আরিয়ানকে ট্রিগার করে স্ট্রেস আর অ্যাংজাইটি বাড়িয়ে দিচ্ছিল। রাহাত খুব ভালো করে জানতো আরিয়ানের উইক পয়েন্ট কোনটা। আরিয়ান আবার উইয়ার্ড বিহেভ করা শুরু করলে যারা বুঝে যায় কোনো একটা ঝামেলা হয়েছে। সে স্মার্টলি একটি বাহানা দিয়ে বলে, আরিয়ানের পেটে একটু প্রবলেম হচ্ছে, সো আমরা মিটিং এ 10 মিনিটের একটু ব্রেক নিচ্ছি। সে এবার আরিয়ানকে অন্য রুমে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। আরিয়ান যখন শান্ত হচ্ছিল না, তখন সে বাসাতে কল দেয়, বাট জানা যায় সে মেডিসিনও নিয়েছে, তবে তার নাকি ধোঁয়ায় প্রবলেম আছে। যারা এবার বুঝতে পারে প্রবলেমটা কোথায়, সে এবার আরিয়ানকে শান্ত করতে কিস করে, সঙ্গে মোটিভেট করে বলে, ট্রাস্ট মি আরিয়ান, আজকের এই মিটিংটা তোমার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। জাস্ট এইটুকু সময় সামলে নাও, বাকি সব আমি দেখে নেব। আমি আছি তোমার সাথে। তোমার ড্যাডির জন্য, তোমার মমের জন্য তোমাকে নিজেকে সামলাতে হবে। জারার উপর আরিয়ানের একটি আলাদা লেভেলের ট্রাস্ট তৈরি হয়ে গিয়েছিল, তাই সে জারার কথা মেনে নিয়ে আবার কনফিডেন্সের সাথে মিটিং রুমে ফিরে যায়। শেয়ার হোল্ডারদের তো আরিয়ানের উপর কোনো এক্সপেকটেশনই ছিল না, কিন্তু আরিয়ান যখন প্রজেক্টটা ব্রিলিয়ান্টলি প্রেজেন্ট করলো, তখন সবাই পুরো শক। তার ফাদারও তাকে দেখে প্রচন্ড ইমপ্রেসড হয়ে যায়। এখন থেকে আরিয়ান ডেইলি অফিসে আসবে, আর শেয়ার হোল্ডাররা তাকে কোম্পানি জয়েন করার জন্য দারুণভাবে এনকারেজ করতে লাগলো। এদিকে অফিসের বাইরে যারা আর রাহাতের মধ্যে তখন পুরো দমে ঝগড়া চলছে। রাহাত একদম বেহাই স্টাইলে স্বীকার করে নিল যে হ্যাঁ, সেই ইনসেন্স স্টিকটা সে জ্বালিয়েছিল। সে বাজেভাবে বলল, আরিয়ান তো একটি পাগল, একটা ধূপের গন্ধে সে যে এমন প্রভোক হয়ে যাবে, তাতে আমার কি দোষ। যারা রাগে ফুঁসছিল, সে ধাপ করে রাহাতের একটা ভালো মতো পিটুনি দিয়ে বলল, তোর কি মনে নেই আমার কিন্তু মানুষের কথায় রেকর্ড করে রাখার খুব বাজে অভ্যাস আছে। এখন এই অডিওটা যদি আমি আরিয়ানের ফাদারের কাছে প্লে করে দিই, তবে তিনি তো তোকে বাসা থেকে লাথি মেরে বের করে দিবে। যারাকে এমন অ্যাগ্রেসিভ মুডে দেখে রাহাত তো পুরোই ঘাবড়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে জারার গলার আওয়াজ পেয়ে আরিয়ান বাইরে বেরিয়ে আসে। সে দেখলো রাহাত নিচে পড়ে আছে। রাহাত ভয় পেয়ে আরিয়ানের ড্যাডির সামনে নালিশ করার ট্রাই করেছিল যে যারা তাকে মেরেছে, কিন্তু জারার ওই রেকর্ডিং এর হুমকির ভয়ে সে মিথ্যা বলল যে সে নিজেই সিঁড়ি থেকে পড়ে গেছে। আরিয়ানের ড্যাড রাহাতকে উল্টো ধমক দিল, যাতে সে এইভাবে কোম্পানিতে এসে তামাশা না করে। ড্যাড চলে যাওয়ার সাথে সাথে আরিয়ান রাহাতকে সিঁড়ি থেকে একটা ধমক দিয়ে ধাক্কা দিল, সঙ্গে করা ওয়ার্নিং দিয়ে বলল, আমার ওয়াইফের থেকে একদম দূরে থাকবে। এবার জারাকে আরিয়ান খুব সিরিয়াসলি বলল, ওর লোকটা একদমই ভালো না, ওর ধারের কাছে ওয়ান যাবে না। জারা তখন আরিয়ানকে টিস করতে করতে বলল, আরে তুমি কি জেলা হচ্ছ নাকি? আমি তো জাস্ট তোমাকে সাপোর্ট পাওয়ার জন্য এসব করেছিলাম। মিটিং শেষে তারা দুজন যখন বাসায় ফিরছিল, তখন তাদের বন্ডিংটা আগের চেয়ে অনেক বেশি স্ট্রং মনে হচ্ছিল। বাসায় ফেরার পর আরিয়ান ড্রেস নিতে চলে যায়। কিছুক্ষণ পর জাহারা আরিয়ানের কাছে গিয়ে দুষ্টুমি করে বলে, চলো এবার একটি বেবি নিয়ে ভাবা যাক। আরিয়ান জারার সাথে রোম্যান্স স্টার্ট তো করে, কিন্তু মাঝপথেই হঠাৎ থেমে যায়। সে একটু ইতস্তত বোধ করে বলে, আসলে এরপরে কিভাবে এগোতে হয় আমি ঠিক জানি না। যারা অবাক হয়ে বলে, ও সত্যি বলতে আমিও জানি না। আরিয়ান আরো অবাক হয়ে প্রশ্ন করে, তুমি সারাদিন আমাকে এভাবে সিডিউস করো, আর তুমি জানো না
যারা তখন লাজুক হেসে স্বীকার করে যে আরে আমার তো শুধু থিওরিটিক্যাল নলেজ আছে, আমি তো আগে কখনো কারোর সাথে রোম্যান্স করিনি। তারা দুজনেই ডিসাইড করে এই ব্যাপারে তাড়াহুড়ো না করে একে অপরকে আরো সময় দেবে। যারা আরিয়ানকে অফিসের আরো কিছু ফাইল দেয় রিভাইজ করার জন্য। এদিকে আরিয়ানের ড্যাড যখন বাড়ির মেয়েদের কাছে শোনে আরিয়ান আজ যারা খুবই হ্যাপি কাপল হিসেবে সময় কাটাচ্ছে, তিনি তখন প্রচন্ডই হ্যাপি হন। আসলে তিনি কখনো ভাবেননি যে তার ছেলে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে একদম নর্মাল মানুষের মতো বিহেভ করবে। পরদিন যারা আরিয়ানকে নিয়ে একজন বড় বিজনেস পার্টনারের সঙ্গে দেখা করতে যায়। এই ডিলটা সাইন হলে আরিয়ানের ক্যারিয়ারের জন্য বিশাল একটি অ্যাচিভমেন্ট হবে। মিটিং এ ওইখানে কিন্তু কেউই আরিয়ানের অ্যাবিলিটির উপরে বিশ্বাস করছিল না। এই যেন অযথায় বেশি বেশি ড্রিঙ্ক করতে ফোর্স করে, আর তারা যদি ড্রিঙ্ক না করে তবে বেরিয়ে যেতে বলে। আরিয়ান ওইখান থেকে চলে যেতে চায়, তবে যারা তাকে আটকে ড্রিঙ্ক করতে শুরু করে, কারণ ওই যে এই ড্রিঙ্কটি তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সে যখন একের পর এক অনেকগুলো ড্রিঙ্ক করে তখন এরা আরিয়ানের ফাইল খুলে দেখতে বাধ্য হয়। আর ওটা দেখে তাও তো পুরোই শকড হয়ে যায়, কারণ প্ল্যানটি ছিল একেবারে টপ নচ। তারা তো এমন প্ল্যান আগে কখনো দেখেনি। এজন্য ডিলে সাইন করে দেয়। আরিয়ান এবার জারাকে নিয়ে চলে যায়। ড্রিঙ্ক করে জারার অবস্থা তো খারাপ। বাইরে বিজনেসম্যানরা গসিপ করছিল, ছোটবেলায় শুনেছিলাম সে নাকি অনেক বেশি ট্যালেন্টেড, বাট 10 বছর সে কোম্পানি থেকে দূরে ছিল। বাট এখনো তার প্ল্যান দেখছে টপ নচ। দূর থেকে কাজিন এগুলো দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, কারণ তার মাথায় থেকে তো এমন প্ল্যান কখনোই বের হয় না। তাকে এই আরিয়ানের কিছু একটা করতে হবে। গাড়িতে যারা তো অনেক বেশি পাগলামো করছিল। আরিয়ান তাকে সামলানোর চেষ্টা করে, তবে যারা যারা আউট অফ কন্ট্রোল হচ্ছিল। আরিয়ান এর জন্য তাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। বেশ কিছুক্ষণ পর জারার জ্ঞান ফিরে সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। সামনে আরিয়ানের ড্যাডকে দেখে সে আরিয়ানের কথা জিজ্ঞেস করে। ফাদার-ইন-ল বলে, আসলে আরিয়ান ভেবেছিল তোমার ব্লাড লাগবে, যেহেতু তোমাদের ব্লাড গ্রুপ সেম, তাই সে পাগলের মতো নিজের ব্লাড দিতে চলে গেছে। যারা মনে মনে হাসে, কারণ তার সেফ গ্যাস্ট্রিকের পেইন হয়েছিল। ব্লাড লাগার তো কিছুই হয়নি। এর মধ্যে যারা জানতে পারে আনিশা তাকে দেখতে এসেছে। যারা তখন আরিয়ানের ড্যাডকে একটু রেস্ট দেওয়ার কথা বলে পাঠিয়ে দেয়। আনিশা রুমে ঢুকেই নিজের আসল রূপ দেখায়। সে বলে, শোন যারা, আরিয়ান তো আসলে আমার হওয়ার কথা ছিল, তুই তো এখনো নিজের জায়গা বদলে নিতে পারিস। যারা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তোর তো সাহসই ছিল না ওই পাগল লোকটাকে বিয়ে করার, তাই তো আমাকে বলির পাঠা বানিয়েছিলি। আরিয়ান তখন দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। আনিশা সেটা টের পেয়ে যায় এবং ইচ্ছা করে যারাকে প্রভোগ প্রার্থনা করে। তার মানে তুই বলতে চাচ্ছিস আবার সুযোগ পেলে তুই এই ডিসিশন শেষ করবি, আরিয়ানকে বিয়ে করবি না? যারা শুধু আনিশাকে রাগানোর জন্য বলে দেয়, হ্যাঁ অবশ্যই। কিন্তু সে জানতো না আরিয়ান এই কথা শুনে কতটা হার্ট হয়েছে। আনিশা চলে যাওয়ার পর আরিয়ান রুমে ঢুকে জারাকে বলে, তার মানে তুমি আমাকে বিয়ে করে রিগ্রেট করছো? যারা কিছু এক্সপ্লেন করার আগে আরিয়ান প্রচন্ড রেগে ওখান থেকে চলে যায়। যারা বুঝতে পারে সে বড় ভুল করে ফেলেছে। আরিয়ানকে মানানোর জন্য সে বাসায় যায়, কিন্তু আরিয়ান সেখানে ছিল না। জানতে পারে সে অফিসে। যারা তখনই অফিসে পৌঁছায়, সেখানে গিয়ে সে আরিয়ানের এক অন্য রূপ দেখে। আরিয়ান খুব পাওয়ারফুলি কোম্পানি সামলাছিল। কিছু দূর দূর শেয়ার হোল্ডার কোম্পানির সিক্রেট লিক করে দিয়েছিল। ভেবেছিল আরিয়ান কিছু বুঝবে না, কিন্তু আরিয়ান তাদের হাতে নাতে ধরে ফেলে এবং সাথে সাথে ফায়ার করে দিয়ে ওয়ার্নিং দেয়, নেক্সট টাইম কেউ বেইমানি করলে সরাসরি জেলে পাঠাবে। এরপর আরিয়ান জারাকে নিজের কেবিনে নিয়ে যায়। যারা তখন আরিয়ানের খুব কাছে গিয়ে তাকে রোমান্টিকলি মানানোর চেষ্টা করে। সে বলে, আরিয়ান আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। লাইফে হাজারবার সুযোগ পেলেও আমি তোমাকে চুজ করব। ওসব কথা আমি জাস্ট আনিশাকে রাগানোর জন্য বলেছিলাম। আরিয়ান তো যারা প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তাই সে খুব দ্রুতই যারার কথায় গলে যায় এবং তাকে মাফ করে দেয়। যারা অফিস থেকে চলে যাওয়ার পর আরিয়ান তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে যারার পাস্ট সম্পর্কে আরো ডিটেইলসে ইনভেস্টিগেশন করা শুরু করে। একটু পরে ড্যাড এদের সঙ্গে দেখা করতে আসে। ড্যাড তখন আরিয়ানকে তাদের পুরো কোম্পানি সামলাতে বলছিল। আরিয়ান আর ড্যাডের রিলেশন কিন্তু এখনো ঠিক হয়নি। আরিয়ান এখানে রেগেই ড্যাডকে বলে, আপনি কি ভেবেছেন আপনার জন্য আমি এই কোম্পানিতে এসেছি? মোটেও না। এই কোম্পানিতে আমার মায়ের অনেক বেশি পরিশ্রম আছে। আমি শুধু ওনার জন্যই কোম্পানিতে জয়েন হয়েছি। এখানে দুজনের মাঝে অনেক কথা কাটাকাটি হয়। যারা এগুলো দেখে ভাবে, আমাকে এদের দুজনের দূরত্ব অবশ্যই যে কোনো ভাবে দূর করতে হবে।
আরিয়ান তো যারাকে নিয়ে ইনভেস্টিগেশন করছিল সেখানে জানতে পারে তার ফ্যামিলি নিজেদের সাথে আর আনিশা হাসিবের এঙ্গেজমেন্টের রাস্তা পরিষ্কার করতে 3 বছরের জন্য তাকে মেন্টাল অ্যাসাইলামে ফেলে রেখেছিল। এমনকি তার ম্যারেজ বার্তারও নাকি ওই আনিশা ছিল। তবে আনিশা তো তাদের প্রেশিয়াস ডটার, এই জন্য তারা যারাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আরিয়ানে তো এগুলো শুনে অনেক বেশি রাগ হচ্ছিল। তবে জারার ওপর হওয়া টর্চার আর নির্দয়তার কথা ভেবে আবার তার কষ্টও লাগছিল। সে এবার যে কোনো ভাবে জারাকে প্রোটেক্ট করতে চায়। এদিকে যারা আরিয়ানের ড্যাডির সঙ্গে কথা বলে সে ওনাকে কনভিন্স করছিল যাতে আরিয়ানের সঙ্গে উনি একটু বেশি বেশি টাইম স্পেন্ড করে, এতে ওনাদের মাঝে যে দূরত্ব আছে সেটা কমতে পারে। আরিয়ানের মা মারা যাবার পর সে তো পুরো একা হয়ে পড়েছে। ড্যাডও কোম্পানি নিয়ে বিজি ছিল, কখনোই তাকে সময় দেয়নি। এই জন্যই হয়তো আরিয়ান এখন ওনাকে সহ্য করতে পারে না। ড্যাড প্রথমে ইতস্তত বোধ করছিল, বাড়ি যখন আরিয়ান কদিন জানায় সে পুরো কোম্পানির দায়িত্ব নিতে চায় তখন বুঝতে পারি জারার মাঝে কিছু তো একটা আছে যেটা ওনার এমন মেয়াদ ছেলেকেও সুস্থ করে তুলছে। উনি তাই যারার কথা মতোই সবকিছু করতে রাজি হয়। যারা যখন অফিস থেকে বের হচ্ছিল ঠিক তখন তার ড্যাড আর আনিশা সেখানে হাজির হয়। তারা জারাকে জবরদস্তি প্রেশার দিতে শুরু করলো আরিয়ানের কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করানোর জন্য। যারা খুব স্মার্টলি উত্তর দিল, যদি কন্ট্রাক্টর সত্যি কাজের হয় তবে আরিয়ান নিজেই সাইন করবে, আমাকে দিয়ে ফোর্স বাড়ানোর দরকার নেই। ঠিক তখনই আরিয়ান এন্ট্রি নেয় এবং যারার পাশে দাঁড়ায়। যারাকে তার ফ্যামিলি কিভাবে টর্চার করেছে তা জেনে যাওয়ার পর সে এখন আর কোনোভাবেই তাদের কোনো হেল্প করতে রাজি নয়। মিটিং রুমে শেয়ার হোল্ডাররা কন্ট্রাক্টটা ভালো বললেও আরিয়ান পরিষ্কার জানিয়ে দেয় সে এটাতে সাইন করবে না। যারার জন্য আরিয়ানের এই স্ট্যান্ড নেওয়া দেখে যারা ভীষণ খুশি হয়, কারণ সে বুঝতে পারে আরিয়ান এখন তাকে সত্যি ভালোবাসে আর রেসপেক্ট করে। কিন্তু যারা ড্যাড তো তখন প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। যারাকে জব্দ করার জন্য তিনি আনিশা কথা মতো আরিয়ানের ড্যাডকে ফোন করে। ওইখানে উনি খুবই দ্রুতভাবে আরিয়ানের ড্যাডকে বলে দেয় যে যারা আসলে একজন মেন্টার, সে 3 বছর মেন্টাল অ্যাসাইলামে ছিল। তাদের প্ল্যান ছিল এই খবর শুনলে আরিয়ানের ড্যাড জারাকে ঘর থেকে বের করে দিবে, ফলে আরিয়ানের সাথে আনিশার বিয়ের রাস্তাটা আবারও খুলে যাবে। আরিয়ানের ড্যাড সবকিছু জানার পর যখন আরিয়ান আর জারার সঙ্গে কথা বলতে আসে, আরিয়ান ভেবেছিল হয়তো তিনি জারাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলবে। এই জন্য সাথে সাথে সে প্রোটেক্টিভ মুডে এসে মাঝখানে দাঁড়িয়ে পড়ে। ড্যাড, আপনার ছেলেও কিন্তু কোনো পাগলের চেয়ে কম নয়। যারা আমার লাইফে না থাকলে আমি নিজেকে কোনোদিন ট্র্যাকে ফেরাতে পারতাম না, আমি ওকে ছাড়বো না। আরিয়ানের ড্যাড তখন হেসে ফেলে বলেন, তুমি সত্যি একটি পাগল। আমি কখন বললাম যে আমি যারাকে আলাদা করছি? বরং যারার পাস্ট শুনে আমার ওর জন্য খুব খারাপ লাগছে। আমি জানি ওর ফ্যামিলি ওকে একদম ভালোবাসে না। তিনি যারাকে কম্পেনসেশন হিসেবে অনেক টাকা দেয় এবং নিজের মেয়ের মতো মেনে নেন। এমনকি তিনি আরিয়ান আর জারাকে কয়েকদিনের জন্য বাইরে ঘুরতে যান অর্ডার দেন, যাতে তাদের রিলেশনশিপ আরো স্ট্রং হয়। আরিয়ান বুঝতে পারে সে মিশি ওভার রিয়াক্ট করছিল। যারা তার ফাদার ইন লকে থ্যাঙ্কস জানায় এবং পরদিনই তারা ট্যুরে বেরিয়ে পড়ে। মজার ব্যাপার হলো তারা যে হোটেলে স্টে করছিল ঠিক সেখানে তাদের দেখা হয়ে যায় হাসিব আর আনিশার সাথে। আনিশা একদম সিপ স্টাইলে সব করছিল যে সে হাসিবের সাথে তার প্রি ওয়েডিং হানিমুন কাটাতে এসেছে। হাসিবের কনফিডেন্স তো আকাশচুম্বী। সে ভাবছিল যারা নিশ্চয়ই এখনো তাকেই ভালোবাসে এবং যা সে হাসিবকে রাগানোর জন্য সে আরিয়ানকে বিয়ে করেছে। হাসিব যারাকে আড়ালে পেয়ে জেলাসে অফার দেয়। যারা আবার সব সত্যি জেনে গেছে। তুমি যদি আরিয়ানকে ডিভোর্স দিয়ে আমার কাছে ফিরে আসো তবে আমি সব ভুলে তোমাকে বিয়ে করতে রাজি আছি। যারা হাসিবের কথা শুনে আগে মন খুলে হেসে নেয়, তারপর জাসিবকে মুখ্যম জবাব দেয়, পাগল হয়ে গেছো নাকি? বেশি প্রবলেম মনে হলে নিজেকে ওই মেন্টাল অ্যাসাইলামে চিকিৎসা করাও। ওখানে না তোমার মতো মানুষদেরই দরকার। এখন আমার কাছে বকবক না করে নিজের রাস্তায় যাও। এই কথা বলে যারা আরিয়ানকে নিয়ে রুমে চলে যায় আর এদিকে হাসিব আর আনিশের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। আনিশা চিৎকার করে বলতে থাকে, তুমি আমার সাথে এঙ্গেজড হয়ে এখনো যারার কথা ভাবছো কিভাবে? হাসিব তখন তার সত্যটা মুখের উপর বলে দেয়, তুমি কি ভেবেছো আমি তোমার মিথ্যাগুলো জানি না? যারা আমার প্রাণ বাঁচিয়েছিল তুমি নাও। তুমি জাস্ট 3 বছর ধরে মিথ্যা নাটক করে গেছো। এরপরে সিনে আমরা আরিয়ান আর যারা রুমে ফিরে যায়। আরিয়ান হাসিবের কনফিউশন শুনে একটু জেলাসে মুখ ভার করে বসেছিল।
যারা তাকে মানানোর জন্য ফুল অন রোমান্টিক মুডে ছিল। দুজন তো বেশ ক্লোজলি অনেকটা বেশি ভালো টাইম স্পেন্ড করতে থাকে। ঠিক ওই সময় বাইরে আনিশা কি শয়তানি প্ল্যান করছিল। সে হাসিবের সাথে ইন্টিমেট হওয়ার জন্য ড্রিঙ্কসের সাথে ওষুধ মিশিয়ে ওয়েটার্সকে দিয়ে রুমে পাঠাতে পারে। কিন্তু কি কবার ওয়েটার ভুল করে ওই স্পেশাল ড্রিঙ্কসটা আরিয়ান আর যারা রুমে দিয়ে আসে। আরিয়ান ভাবলো হয়তো যারা অর্ডার করেছে, তাই সে এক চুমুকেই ওই ড্রিঙ্কটা শেষ করে ফেলে। সাথে সাথেই ঔষধের অ্যাকশন শুরু হয়ে যায় এবং আরিয়ান ফিল করতে পারে সে নিজের ইমোশন আর কন্ট্রোল করতে পারছে না। সে যারাকে কোনোভাবেই হার্ট করতে চাইছিল না, তাই নিজেকে শান্ত করার জন্য সে বাইরের কনকনে ঠান্ডা সুইমিং পুলে নেমে পড়ে। এদিকে আনিসা ওয়েট করছিল হাসিবের উপর ওষুধের রিয়াকশন দেখার জন্য, কিন্তু যখন সে দেখলো হাসিব একদম নরমাল, তখন ওইটাই থেকে জানতে পারে ওই ড্রিঙ্ক ভুল করে আরিয়ানের রুমে চলে গেছে। হাসিব যখন জানতে পারে যে আনিশা এই নোংরা কাজটা করেছে এবং যারা ও আরিয়ান আজ হয়তো ইন্টিমেট হয়ে যাবে, তখন সে হিংসায় জ্বলে ওঠে। সে আনিশাকে ডিস্টার্ব করার জন্য তার হাত থেকে ওষুধের বাকি ডোজটা কেড়ে নিয়ে নিজেই খেয়ে ফেলে। আনিশা তো ভাবছিল হাসিব হয়তো আজ তার সঙ্গে ইন্টিমেট হতে চাইছে, কিন্তু হাসিবের মাথায় তখন অন্য কোনো শয়তানি ঘুরছিল। সে ওই অবস্থায় নিজের রুম থেকে বেরিয়ে সোজা যারা রুমে গিয়ে হাজির হয়। যারা তাকে ওভাবে হুট করে রুমে ঢুকতে দেখে জাস্ট শকড। সে প্রচন্ড রেগে হাসিবকে ওখান থেকে বেরিয়ে যেতে পারে। হাসিব তখন মাতালের মতো বলতে থাকে, আনিশা আমাকেও ওই একই ওষুধ খাইয়ে দিয়েছে যেটা আরিয়ান খেয়েছে। যারা, তুমি যদি আমাকে হেল্প না করো তবে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যারা তাকে এক ধাক্কায় রুম থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে বলে, তোমার ফিয়ান্সি আনিসা আছে তো, ওর কাছে যাও, এখানে আসার একদম দরকার নেই। দরজা বন্ধ করে যারা দ্রুত সুইমিং পুলের দিকে যায় আরিয়ানের কাছে। সে এখন পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে আরিয়ান কেন এমন ওয়ান বিহেভ করছিল আর কেন সে নিজেকে কন্ট্রোল করতে ভুলে নেমেছিল। এরপর আরিয়ান আর যারা ওই রাতে একে অপরের খুব কাছে আসে, কারণ তারা হাজবেন্ড ওয়াইফ। এমন সময় তারা যদি একে অপরকে হেল্প না করে তাহলে হাজবেন্ড ওয়াইফ হিসেবে থেকেও বা কি লাভ। পরদিন সকালে যারা বেশ টায়ার্ড ছিল, আরিয়ান তাকে হাসতে হাসতে টিস করে বলে, যাই বলো আমার থিওরিক্যাল নলেজ কিন্তু বেশ ভালোই কাজে লেগেছে। তাদের এই মিষ্টি রোম্যান্স যখন চলছিল, ঠিক তখন একটা ফোন কল সব ওলটপালট করে দেয়। খবর আসে আরিয়ানের বাবা হসপিটালে ভর্তি। তারা তখনই হসপিটালে পৌঁছায়, কিন্তু আরিয়ান তার বাবার সঙ্গে দেখা করতে একদমই রাজি ছিল না। যারা জানতো আরিয়ান মনে করে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাই দায়ী। যারা তখন আরিয়ানকে শান্ত করে এবং তার নিজের মায়ের জীবনের কষ্টের গল্প শুনিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে ঘৃণা করে কোনো লাভ নেই। যারার কথায় আরিয়ান একটু নরম হয় আর তার বাবার কেবিনে যেতে রাজি হয়। কেবিনে ঢোকার পর ডক্টররা জানায় যে আরিয়ানের বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে এবং ওনার কন্ডিশন বেশ ক্রিটিক্যাল। ডাক্তারের কথা শুনে আরিয়ান মুহূর্তেই বুঝে যায় এটা সাধারণ হার্ট অ্যাটাক নয়। নিশ্চয়ই তাকে এমন কিছু খাওয়ানো হয়েছে যা বিষের মতো কাজ করছে। সে নিশ্চিত হয়ে যায় এটা নির্ঘাত রাহাতের কাজ। আরিয়ান যারাকে তার বাবার কাছে থাকার অনুরোধ করে নিজে আগুনের মতো তেজ নিয়ে কোম্পানির দিকে রওনা হয়। ওদিকে কোম্পানিতে তখন অন্য দৃশ্য। রাহাত অলরেডি সেলিব্রেশন মোডে ছিল। সে শেয়ার হোল্ডারদের বোঝাচ্ছিল যে আরিয়ানের বাবা আর ফিরবে না এবং এখন থেকেই সেই কোম্পানির নতুন সিও। ঠিক সেই মুহূর্তেই আরিয়ান স্যারের বেগে সেখানে এন্টার করে। রাহাত কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান তাকে জবরদস্ত পেটাতে শুরু করে। ভিলেন হওয়ার খুব শখ ছিল রাহাতের, কিন্তু আরিয়ানের স্যারটা মোক্ষম খুশি খাওয়ার পরেই তার সব জারিজুরি শেষ। সে কাঁদতে কাঁদতে পুলিশের সামনে স্বীকার করে নেয় যে সেই আরিয়ানের বাবার খাবারে ওই হার্ট অ্যাটাক করানোর ঔষধ মিশিয়েছিল। আসলে যারা আগে থেকে স্মার্টলি পুলিশ নিয়ে তৈরি ছিল। রাহাতের এই লাইভ কনফেশন পুলিশের সামনে হয় এবং পুলিশ তাকে হাতকড়া পরিয়ে সরাসরি জেলে নিয়ে যায়। এখন তো রাহাতের জায়গা পার্মানেন্টলি স্ত্রী ঘরে। এরপর তারা দুজনে হসপিটালে যায়। আরিয়ানের বাবার তখন জ্ঞান ফিরছে। আরিয়ানকে পাশে দেখে তিনি খুব ইমোশনাল হয়ে পড়েন। যারা তখন অনেক সাহসের সাথে আরিয়ানের মায়ের সে পুরনো কার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে চায়। আরিয়ানের বাবা চোখে জল ফেলে সত্যিটা বলে অ্যাক্সিডেন্টের সময় তারা দুজনে গাড়িতে আটকে গিয়েছিল। আরিয়ানের বাবা চেয়েছিলেন তার স্ত্রীকে আগে বাঁচাতে, কিন্তু আরিয়ানের মা তার হাজবেন্ডকে পাগলের মতো ভালোবাসতেন। তার শেষ ইচ্ছা ছিল যেন আরিয়ানকে আগে সেভ করা হয়। আরিয়ানের বাবা ছোট আরিয়ানকে কোলে নিয়ে কোনো মতো গাড়ি থেকে বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। তিনি আর নিজের ওয়াইফকে বাঁচানোর সুযোগ পায়নি। সারা জীবন তিনি এই আফসোস আর রিগ্রেট নিয়ে বেঁচে আছেন এবং ওয়াইফের প্রতি ভালোবাসার কারণে তিনি দ্বিতীয়বার বিয়েও করেনি। এতদিন আরিয়ান ভাবতো তার বাবাই তার মাকে মেরে ফেলেছে, কিন্তু আজ সত্যিটা জানার পর তার সব ভুল ভেঙে যায়। সে তার বাবার হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। এখানে আমরা আরেকটি জিনিসও জানতে পারি,
আরিয়ানের বাবাও কিন্তু জানতো রাহাত ওনাকে ওষুধ দিয়েছে, কিন্তু তিনি শুধু ফ্যামিলির কথা ভেবে চুপ ছিলেন। যারা যখন জানালো যে রাহাতকে অলরেডি পুলিশে দেওয়া হয়েছে, তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে ড্রামাটা এখনো শেষ হয়নি। এবার পালা আনিশা আর তার ফ্যামিলিকে শিক্ষা দেওয়ার। তারা যারাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার এক জঘন্য প্ল্যান করে। আনিশা ভাবছিল সে যেভাবে হাসিবকে পটিয়েছে, ঠিক সেভাবেই আরিয়ানকেও তার রূপে জালে ফাঁসিয়ে সিডুস করবে। আনিশা যখন আরিয়ানের বাড়িতে পৌঁছায়, যারা আগে থেকে তার মতলব বুঝে যায়, সে আরিয়ানকে বলে, তুমি ওর সাথে একটু নাটক করো তো, দেখি ও কত দূর যায়। আরিয়ান যখন আনিশার সাথে কথা বলতে যায়, আনিশা তখন ট্রাই করে তাকে ইমপ্রেস করার, কিন্তু যখন দেখে আরিয়ানের উপর কোনো জাদু কাজ করছে না, তখন সে তার শেষ অস্ত্র বের করে। সে আরিয়ানের শরীরে ওই ভয়ঙ্কর ড্রাগটা ইনজেক্ট করে দেয়, যা আরিয়ানকে আবার সে পাগল অর্থাৎ ভায়োলেন্ট বানিয়ে দিবে। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরে আরিয়ান সেন্সলেস হয়ে পড়ে। আওয়াজ শুনে যারা দ্রুত সেখানে ছুটে আসে। সে আনিশাকে চিৎকার করে জিজ্ঞেস করে, কি দিয়েছিস তুই ওকে? আনিশা শয়তানি হাসি দিয়ে বলে, ওই ওষুধটাই দিয়েছি, যাতে তোর হাজবেন্ড আবারও পাগল হয়ে যায়। আনিশা বাইরে থেকে দরজা লক করে দেয়। সে ভাবছিল ওষুধ কাজ করলে আরিয়ান পাগলামি করিয়ে যারাকে জানে মেরে ফেলবে। এতে করে যারা মরবে আর আরিয়ান খুনে দায়ে জেলে যাবে। এক ঢিলে দুই পাখি। যারা আর আরিয়ান এখন একটি ভয়ঙ্কর রুমে বন্দি আছে, যেখানে এখন যে কোনো কিছু হতে পারে। তবে আরিয়ান এখানে নিজের উপর কন্ট্রোল হারানোর আগে জাস্ট অসাধ্য সাধন করে। সে নিজের হাত নিজে কেটে ফেলে, যাতে ব্যথা চোটে সে হ্যালুসিনেশন থেকে দূরে থাকে। যা যখন ভয় পাচ্ছিল, আরিয়ান তখন তাকে প্রোটেক্ট করে। যখন আরিশা দরজা খুলে দেখতে আসে যে যারা শেষ হয়েছে কিনা, ওটা আরিয়ান বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর আরিয়ান আর যারা সরাসরি আনিশার বাড়িতে হানা দেয়। সেখানে যারা পা ধরে কান্নাকাটি শুরু করে বলে, আনিশাকে জেলে দিও না। তখন আরিয়ান আবার তার সেই ম্যাড ডগ মোডে আসে, যা দেখে যারার বাবার আত্মা শুকিয়ে যায়। ভয়ে আর চাপে পড়ে তিনি এমন এক সত্য উগলে দেয়, যা যারা স্বপ্নেও ভাবেনি। যারার বাবা স্বীকার করেন যে তিনি আসলে টাকার লোভে যারার মাকে বিয়ে করেছিলেন, কিন্তু যারার মা তখন অলরেডি অন্য কারো সন্তানের মা হতে চলেছিল। আর যারা তার নিজের মেয়ে নয়। আরো ভয়াবহ ব্যাপার হলো, আনিশার মায়ের সাথে মিলে যাওয়ার বাবা ষড়যন্ত্র করে যারার মাকে খুন করেছিলেন, যাতে তারা শান্তিতে সব সম্পত্তি ভোগ করতে পারে। যারা এই সত্য শুনে পুরো শক্ট হয়ে যায়, কিন্তু সে দমে যায়নি। সে অলরেডি পুলিশকে সাথে নিয়ে এসেছিল। পুলিশের সামনে এই খুনের স্বীকারোক্তি হয় আনিশা, যারার বাবা এবং আনিশার মা তিনজনকে পুলিশে হাতকড়া পরিয়ে দিয়ে হিস্টে জেলে নিয়ে যায়। সব মেঘ কেটে গিয়ে যারা আর আরিয়ানের জীবনে এখন শুধু রোদ। তারা এখন একে অপরের সাথে সুখী। যারা তার মায়ের খুনিদের সাজা দিতে পেরেছে, আর আরিয়ান খুঁজে পেয়েছে তার সত্যিকারের ভালোবাসাকে। তো বন্ধুরা, যারা আর আরিয়ানের এই রোম্যান্সিক্যাল লড়াই আর ভালোবাসার গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। আজকের মতো বাই বাই।